ওকে, ঠিক আছে। আচ্ছা, গুড আফটারনুন ক্লাস, সবাই কেমন আছেন? ভালো, ওকে। সো আজকে হচ্ছে আমাদের লেকচার 2, ঠিক আছে? লেকচার 2 শুরু করছি। আমরা লাস্ট ক্লাসে ইন্ট্রোডাকশন টু ল এটা পড়েছিলাম, অ্যান্ড হচ্ছে আমরা ওখানে কিছু টার্মস অ্যান্ড এগুলো শিখেছিলাম, আর হচ্ছে আমরা অফার শুরু করেছিলাম। আমাদের ল অফ কন্ট্রাক্টের এলিমেন্টসগুলো কী কী লাগে সেটা আলোচনা করেছিলাম, এবং আমরা উই স্টার্টেড উইথ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, যেটা আমরা শুরু করেছিলাম যে আমরা একটা লিগাল এগ্রিমেন্ট করতে গেলে, হ্যাঁ, একটা চুক্তি যদি হতে হয় একজন আরেকজনের সাথে, একটা অফার এবং একটা অ্যাকসেপ্টেন্স, এই দুইটা এলিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ লিগাল এগ্রিমেন্ট অলসো। নট লিগাল কন্ট্রাক্ট বাট এগ্রিমেন্ট। কন্ট্রাক্ট হইতে হলে আরও কয়েকটা যেই এলিমেন্টস আছে, ওই টোটাল 5টা এলিমেন্ট, তো সবগুলো থাকতে হবে। আচ্ছা, সো অফারে আমরা কী কী পড়েছিলাম যে অফারের 3টা বেসিক জিনিস থাকতে হবে লিগাল অফার হইতে হলে। সেটা হচ্ছে ক্লিয়ারলি স্টেটেড হইতে হবে টার্মসগুলা, এবং আপনার ইন্টেনশন অফ ডুইং বিজনেস উইথ দেম, এই জিনিসটা থাকতে হবে। আরেকটা কী ছিল, ওই ইন্টেনশনটা প্রপারলি কমিউনিকেটেড হইতে হবে। আচ্ছা, সো এর মধ্যে আমরা একটা কেসও মনে হয় আলোচনা করেছিলাম, অফারের যে ক্লিয়ার স্টেটলি, কীভাবে ক্লিয়ার স্টেটমেন্ট বলতে কি বুঝাচ্ছে। আর হচ্ছে আমরা ইন্টেনশন অফ বিজনেস, এইটা আমরা মনে হয় কেবল শুরু করেছিলাম, যে ইন্টেনশন অফ বিজনেস বলতে যে আমি যে একটা তোমার সাথে, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, আমি তোমার সাথে আমার ইন্টেনশন ইজ দেয়ার যে আমি একটা এই জিনিসটা যদি আমি, অফারটা যদি আমি ফুলফিল না করে, দেন আই উইল বি লিগালি বাউন্ড। এইটাকে বলা হচ্ছে যে একটা ভ্যালিড অফার। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে লাইনটা এখানে বলা হয়েছে, অ্যান অফার রিপ্রেজেন্ট দ্য পার্টিস লাস্ট ওয়ার্ড, মানে আপনার সাথে যে এতক্ষণ কথাবার্তা হচ্ছে অফার টফার নিয়ে, লাস্ট পর্যন্ত কি কথা হয়েছে, লাস্ট ওয়ার্ডটা কি ছিল, ওখান থেকে আপনি বুঝতে পারতেছেন অ্যাকচুয়াল সব কিছু বের হয়ে আসবে যে আপনার লাস্ট ওয়ার্ড কী ছিল, আপনার ইন্টেনশনটা কী ছিল, ঠিক আছে? আ স্টেটমেন্ট উইচ ডাজ নট ইন্ডিকেট কমিটমেন্ট টু বি বাউন্ড বাই ইটস টার্ম উইল নট বি ইন্টারপ্রিটেড অ্যাজ আ ভ্যালিড অফার। যদি আমার অফার দ্বারা, আমি যেই লাস্ট ওয়ার্ডটা আপনার সাথে আমার কথাবার্তা হইলো, লাস্ট যেই কথা হলো, সেটা দ্বারা যদি না বোঝা যায় যে আমি কমিটেড হতে চাচ্ছি না, বাউন্ড হইতে চাচ্ছি না, তাহলে সেটা অফার হবে না, ঠিক আছে? আচ্ছা, সো কনফিউশনটা কখন ক্রিয়েট হয়, এই অফার হয়েছে নাকি অফার হয় নাই, এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে থাকে। এবং এই কনফিউশনটা কীরকম হয়ে যায় যে অনেকে মনে করে ও আচ্ছা, ও যেটা বলছে এটা দ্বারা ও অ্যাকচুয়ালি আমাকে অফার করছে, কিন্তু অ্যাকচুয়ালি লিগাল ভাষায় যখন আমি এটাকে কেস করি বা সু করতে যাই, তখন দেখা যায় বলতেছে কি যে না, এটা অফার অ্যাকচুয়ালি হয় নাই। এই কেসগুলা কখন হয়ে থাকে, দুইটা ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট আমাকে যেটা বলা হচ্ছে, আমাকে মনে রাখতে হবে, দেয়ার আর 2 টাইপস অফ স্টেটমেন্ট উইচ মে বি কনফিউজড উইথ আ লিগালি বাইন্ডিং অফার। 2 ধরনের স্টেটমেন্ট আছে যেটা নিয়ে আমরা খুব কনফিউজড হয়ে যাই। এই যে এখানটায় আসেন, ইন পেজ নাম্বার, এখানে এই ইয়েতে 3 নম্বরে, কিছু তো দেখা যাচ্ছে না এখন, ওকে। সো দেখেন কি বলতেছে যে ইনভিটেশন টু ট্রিট, যেটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, আজকে আমরা পড়বো আইটিটি এবং স্টেটমেন্ট ইন নেগোসিয়েশন। আচ্ছা, এখানে দেখেন বলছে যে কনফিউশন ক্যান সামটাইমস অ্যারাইজ ওয়েন হোয়াট উড অ্যাপিয়ার ইন দ্য এভরিডে সেন্স অফ ওয়ার্ড টু বি অ্যান অফার ইজ হেল্ড বাই দি ল টু বি অনলি অ্যান ইনভিটেশন টু ট্রিট। বলতেছে কনফিউশন তখনই অ্যারাইজ করে হয়তো বা আমাদের নর্মাল আমরা হয়তো বা আমাদের এভরিডে ওয়ার্ডে হয়তো বা আমরা মনে করতেছি যে এখানে একটা অফার হয়েছে, কিন্তু লিগালে দেখা যাচ্ছে যে না, লিগালি বলতেছে যে ইট ওয়াজ নট অ্যান অফার বাট বেসিক্যালি ইট ওয়াজ অ্যান ইনভিটেশন টু ট্রিট। ইনভিটেশন অফ ট্রিট বলতে কি, টু ট্রিট বা আইটিটি বলতে কি বুঝাচ্ছে, বলতেছে most advertisement for the sale of goods, lands and services are not usually treated by the courts as indicating the necessary intention to form an offer. মানে এখানে এই ভাষাটার মানে এটাই বুঝাচ্ছে, আমরা যে নর্মালি যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখি না, ধরেন খবরের কাগজে হোক বা পেপারে, আপনার টিভিতে হোক বা যেখানেই হোক, যে অফার করতেছি, যে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, সেটা ফিক্সড প্রাইস হোক আর যেটাই হোক, হ্যাঁ, সেই জিনিসগুলা হচ্ছে কিন্তু অফার না, ওগুলা হচ্ছে ইনভিটেশন টু ট্রিট, আইটিটি। ধরেন আপনি এখন ইয়েলোর সামনে দিয়ে যাচ্ছেন, ওখানে একটা অফার চলতেছে, এত % সেল, 50% সেল, বা একটা ম্যানিকিনে কাপড় চোপড় পরাই দিয়ে নিচে প্রাইস ট্যাগ দিয়ে সব কিছু দিয়ে দিল, ওটা কি অফার?
দ্যাট ইজ নট অ্যান অফার, দ্যাট ইজ অ্যান ইনভিটেশন টু ট্রিট। মানে ইয়েলো ইজ ইনভাইটিং দেয়ার ক্লায়েন্টস টু মেক অ্যান অফার, দে আর আস্কিং ইউ টু মেক অ্যান অফার। আপনি যে যখন অফার করতেছেন যে আমি এটা কিনতে চাই এবং পে করতেছেন ক্যাশিয়ারে গিয়ে, তখন ইট বিকামস, আপনি যখন অফার দিচ্ছেন আমি কিনতে চাই, তখন এটা অফার হচ্ছে, ঠিক আছে? আর যদি ইয়েলো অ্যাকসেপ্ট করে, যে আপনি যখন টাকা দিলেন অ্যাকসেপ্ট করলো, তখন সেটা কি হয়ে যাচ্ছে? এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে, অফারও হলো অ্যাকসেপ্টেন্সও হয়ে গেল, রাইট? আচ্ছা, সো এখন এই আমরা কিন্তু এর আগের ক্লাসে যেমন একটা পড়েছিলাম যে এই অ্যাকশন, অ্যাগ্রিমেন্টের অ্যাকশনটা অনেক সময় আপনার বিহেভিয়ার দ্বারাও হইতে পারে। আপনি যেমন অ্যাকসেপ্টেন্সটা আপনি হয়তো বা মুখে বলেন নাই, আপনি যেমন ধরেন স্বপ্ন আগোরা এগুলাতে যখন যাচ্ছেন, শেলফে সব আইটেমস আছে, হ্যাঁ, ওখানে আপনি কি করলেন, একটা আইটেম, ও কিন্তু স্বপ্ন কিন্তু আপনাকে এখনো কিছু অফার দেয় নাই, আপনি আইটেমটা নিয়ে যখন টিলে গেলেন তখন ইউ মেড অ্যান অফার বাই ইয়োর বিহেভিয়ার। মৌখিকভাবে বলেন নাই, বাট আপনার বিহেভিয়ার দিয়ে আপনি যখন টিলে গেছেন পে করতে, তার মানে কি আপনি অফার করেছেন। স্বপ্ন ডিসপ্লে করছে, লাইক ইয়েলোর এক্সাম্পলটা দিলাম, ওরা কি করছে, ডিসপ্লে অফ গুডস অ্যান্ড সার্ভিসেস বা অ্যাডভার্টাইজমেন্ট যেটাই হচ্ছে, এটা শুরু হচ্ছে কি দিয়ে, তাহলে আইটিটি, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু পরে এখানে আরও ডিটেল আরও কিছু ভাগ আছে সব কিছুর, যেমন আমরা কয়েকটা এক্সাম্পল অ্যান্ড কেসেস পড়বো, হ্যাঁ? আচ্ছা, সাচ স্টেটমেন্টস ইনভাইট পোটেনশিয়াল কাস্টমার্স টু মেক অ্যান অফার, যেটা আমি বললাম এই লাইন থেকে শুরু করি। ইট ইজ দেন আপ টু দ্য বিজনেস প্রোপ্রাইটার টু ডিসাইড পোটেনশিয়াল কাস্টমার অফার্স। এখন আপনি যখন অফার করলেন তখন বিজনেস ডিসাইড করবে আমি কোনটা আমার জন্য একটা পোটেনশিয়াল অফার। উইদাউট অ্যাকসেপ্টেন্স, যেটা বললাম, অ্যাকসেপ্টেন্স না হওয়া পর্যন্ত কন্ট্রাক্ট এক্সিস্ট হবে না। দেয়ারফর বায়ার্স হ্যাভ নো রাইট টু দ্য গুডস এটসেট্রা দে ওয়ান্ট টু পারচেস। তার মানে আপনি যদি এখন কেস করেন কারো এগেনস্টে যে ও তো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, আমি এখন এটা আমার, এটার উপর আমার হক আছে বা এটার উপর আমার রাইট আছে, এটা নাই। বিকজ অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে ও জাস্ট আপনাকে আইটিটি করছে, ইনভিটেশন দিছে। অফার কখন হবে? যখন আপনি যাচ্ছেন, যে বলতেছেন আমি এটা কিনতে চাই, তখন এটা অফার হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে সবসময় কি হলো তাহলে? আইটিটি। আচ্ছা, আমরা কেস পড়ি, বিভিন্ন কয়েকটা কেস আছে। একটা হচ্ছে গিবসন ভার্সেস ম্যানচেস্টার সিটি কাউন্সিল। এখানে কি হয়েছে দেখেন, ইংল্যান্ডে তো যে কাউন্সিল থেকে থাকতে দেওয়ার জন্য বাসা টাসা দেয়া হয়, বুঝছেন? সো ওখানেরই একজন টেনেন্ট, একজন কাউন্সিল টেনেন্ট কী করে, মানে যে ওখানে থাকে তাকে টেনেন্ট বলা হয়। এ কাউন্সিল টেনেন্ট ওয়াজ ইন্টারেস্টেড ইন বাইং দ্য হাউস, যেই হাউসে সে থাকতো সে সেটা কিনতে চাচ্ছিল। আচ্ছা, সো হি কমপ্লিটেড অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড রিসিভড আ লেটার ফ্রম দি কাউন্সিল স্টেটিং দ্যাট ইট may be prepared to sell the house to you for £2,180 বলছে কি যে সে একটা লেটার অ্যাপ্লিকেশন করলো, লেটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন করলো তখন কাউন্সিল তাকে জানাইলো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে £2,180 সেল করতে পারবো। তারপরে কি হইল, মিস্টার গিবসন ইনিশিয়ালি এনকোয়ার্ড দ্য পারচেজ প্রাইস পয়েন্টিং আউট দ্যাট দ্য পাথ টু দ্য হাউস ওয়াজ ইন ব্যাড কন্ডিশন। তারপরে গিবসন আরও এনকোয়ারি করলো, বললো আমার বাসা যাওয়ার রাস্তাটার অবস্থা খুব খারাপ। তখন কাউন্সিল কি বললো, কাউন্সিল রিফিউজ টু চেঞ্জ দ্য প্রাইস, সেইং দ্যাট দ্য প্রাইস হ্যাড বিন ফিক্সড টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য কন্ডিশন অফ দি প্রপার্টি। বললো যে প্রাইসটা সব কিছু, প্রপার্টির আশেপাশে সব কিছুর কন্ডিশন বিচার করেই এই প্রাইসটা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, সো মিস্টার গিবসন দেন রোড অন মার্চ 1971 আস্কিং দ্য কাউন্সিল টু ক্যারি অন উইথ দ্য পারচেজ। সে বললো ঠিক আছে তাহলে আমি রাজি আছি, তুমি ইউ ক্যারি অন উইথ দ্য পারচেজ, আমি পারচেজ করব। আচ্ছা, এরপরে দেখেন, ফলোয়িং আ চেঞ্জ ইন দ্য পলিটিক্যাল কন্ট্রোল অফ দি কাউন্সিল ইন মে 1971, মার্চ মাসে দিছে, তারপরে এপ্রিল মে মাসে গিয়ে কাউন্সিলের যে পলিটিক্যাল চেঞ্জেস আসলো, পলিটিক্যাল চেঞ্জেসের কারণে কিছু পলিসিগত চেঞ্জেস আসে। সেটা কি? সেটা হচ্ছে ইট ডিসাইডেড টু স্টপ সেলিং কাউন্সিল হাউসেস টু টেনেন্টস।
তারা ডিসাইড করলো আমরা এখন থেকে আর টেনেন্টসদেরকে কাউন্সিল হাউস দিব না। আচ্ছা, মিস্টার গিবসন ওয়াজ ইনফর্মড দ্যাট দ্য কাউন্সিল উড নট প্রসিড উইথ দ্য সেল অফ দ্য হাউস, এবং তখন এই কারণে গিবসনকে জানায় দেওয়া হলো তোমাকে আর তাহলে এটা সেল করা হচ্ছে না। মিস্টার গিবসন ব্রট লিগাল প্রসিডিংস, সে কোর্টে কেস করলো, ক্লেমিং দ্যাট দ্য লেটার হি হ্যাড রিসিভড স্টেটিং দ্য পারচেজ প্রাইস ওয়াজ অ্যান অফার which he had accepted on 18 March 1971. সে মার্চ মাসে যেই অফার তাকে যেই প্রাইসের সব কিছু ডিটেল দিয়ে যেই লেটারটা পাঠাইছিল কাউন্সিলে, সেটাকেই সে বলতেছে এটা একটা অফার এবং আমি এটা অ্যাকসেপ্ট করছি সেই মার্চ মাসে। আচ্ছা, দ্য হাউস অফ লর্ডস, আপনার ইংল্যান্ডের ওদের কিন্তু সিস্টেম ইজ হাউস অফ লর্ডস অ্যান্ড হাউস অফ কমন্স, ওখান থেকে পার্লামেন্টে ওদের লগুলা ক্রিয়েট হয়। আচ্ছা, তো হাউস অফ লর্ডস কি বলছে, হাউএভার রুলড দ্যাট দি কাউন্সিল হ্যাড নট মেড অ্যান অফার, তারা বলতেছে যে না কাউন্সিল কোনো অফার মেক করে নাই। দ্য লেটার গিভিং দ্য পারচেজ প্রাইস ওয়াজ মিয়ারলি ওয়ান স্টেপ ইন দ্য নেগোসিয়েশন ফর এ কন্ট্রাক্ট অ্যান্ড অ্যামাউন্টেড অনলি টু অ্যান ইনভিটেশন টু ট্রেড, বলতেছে এটা শুধু যে লেটারটা তোমাকে পাঠানো হয়েছে এটা বেসিক্যালি স্টেপ টুয়ার্ড নেগোসিয়েশন এবং একটা ইনভিটেশন দিয়েছে তোমাকে যে তুমি কোনো অফার করবা কিনা। It was that letter যেখানে প্রাইস দেওয়া হয়েছে is not an offer. আচ্ছা, its purpose was simply to invite the making of a formal application amounting to an offer from the tenant. ওই একই কথা যেটা আমি বলতে চাচ্ছি যে এটা পারপাসটাই ছিল এই লেটার যে আমার যেই টেনেন্ট যে ছিল সে কোনো অফার করবে কিনা, আমি আইটিটি করেছি তুমি এখন অফার করবা। আচ্ছা, মিয়ার স্টেটমেন্ট অফ প্রাইস, এই জিনিসটা এই কেসে আরও একটা আমরা কি এই কিছু কি বলে এটাকে লিগাল প্রিন্সিপালটা এখান থেকে তাহলে কি আসলো, আ স্টেটমেন্ট অফ দি মিনিমাম প্রাইস অ্যাট উইচ আ পার্টি মে বি উইলিং টু সেল উইল নট অ্যামাউন্ট টু অ্যান অফার। কি বলতেছে যে একটা মিনিমাম প্রাইস দিয়ে যেটা আমি বলতেছি যে আমি এটাতে সেল করতে চাই, একটা মিনিমাম প্রাইস দিয়ে, ইট ডাজ নট মিন ইট ইজ অ্যান অফার। হ্যাঁ, ইট উইল বি অ্যান ইনভিটেশন টু ট্রিট। লিগাল প্রিন্সিপাল কি, নেগোসিয়েশনস টু এন্টার ইনটু আ কন্ট্রাক্ট ক্যান অ্যামাউন্ট টু অ্যান ইনভিটেশন টু ট্রিট বাট নট অ্যান অফার, এটা হচ্ছে লিগাল প্রিন্সিপাল এই কেস থেকে আসলো। আচ্ছা, এরপরে আরেকটা কেস দেখি আমরা, সেটা হচ্ছে ফিশার ভার্সেস বেল। এখানে কি হয়েছে দেখেন, দ্য ডিফেন্ডেন্ট এক্সিবিটেড আ ফ্লিক নাইফ ইন হিজ শপ উইন্ডো ভ্যান, ওর শপের যে উইন্ডোগুলো আছে না, গ্লাসের উইন্ডোগুলো যে থাকে ওখানে সব কিছু সাজায় রাখে, ও কী করলো ওখানে একটা ফ্লিক নাইফ বড় এরকম ডিসপ্লে করে রাখছে। অ্যান্ড তাকে প্রসিকিউট করা হয়েছে, কেউ একজন এসে প্রসিকিউট করছে, তাকে সু করছে যে ও অফেন্সিভ ওয়েপন সেল করতেছে। তখন এটার কোর্ট কেসে কি আসতেছে, হেল্ড, দেখেন কি আসলো, দ্য ডিফেন্ডেন্ট ওয়াজ নট গিলটি সিন্স হি হ্যাড নট মেড অ্যান অফার, সে তো কোনো অফারই মেক করে নাই, সে তো কোনো কন্ট্রাক্টও করে নাই, কোনো অ্যাগ্রিমেন্টও করে নাই, কিছুই করে নাই, সে হয়তোবা শুধু একটা আইটিটি করছে, সে তো কোনো অফার করে নাই, তুমি তাহলে কিসের বেসিসে ওকে সু করতেছো? তোমাকে কখন বললে সে অফেন্সিভ ওয়েপন সেল করতে চায়? আচ্ছা, তারপরে দেখেন কি বলতেছে, গুডস ইন আ শপ উইন্ডো ইভেন দোজ বেয়ারিং আ প্রাইস ট্যাগ রিপ্রেজেন্ট অ্যান ইনভিটেশন টু ট্রিট। আমি যে এর আগেও যেরকম বললাম, আপনারা ইয়েলোর সামনে দিয়ে যাচ্ছেন, প্রাইস ট্যাগ থাকুক, অফার থাকুক, ডিসকাউন্ট থাকুক, যেটাই থাকুক, যেটা দেখতেছেন দ্যাট ইজ অ্যান আইটিটি, ঠিক আছে? ডিসপ্লেতে যেগুলো থাকতেছে, দোকানে আপনি যখন যাচ্ছেন ডিসপ্লেতে যেটা থাকতেছে অ্যাডভার্টাইজমেন্ট আপনার কাছে যেটা করতেছে, ওরা আপনাকে অফার করে নাই, অফার ইট কামস ফ্রম ইউ। আচ্ছা, সো ওইগুলো হচ্ছে কি আইটিটি, ইনভিটেশন টু ট্রিট। কাস্টমার্স মেক অফার্স বাই সেইং দ্যাট দে আর প্রিপেয়ার্ড টু ডু বিজনেস অ্যাট দ্য প্রাইস শো। কাস্টমার অফার কিভাবে করতেছে, তারা তাকে তোমার টার্মস যদি ফিক্স থাকে সেই টার্মসে অ্যাগ্রি করতেছে এবং ক্লিয়ারলি ইন্টেনশন তোমাকে জানাচ্ছে যে আমি তোমার সাথে প্রিপেয়ার টু ডু দ্য বিজনেস, দেন দে আর মেকিং অ্যান অফার। ওকে, seller then decide if they want to accept, only if they do does any contract will result। তারপরে সেলার ডিসাইড করবে আমি কি তোমার সাথে বিজনেস করতে চাই কি চাই না, আমি কি অ্যাকসেপ্ট করব নাকি করব না তোমার অফার। অ্যাকসেপ্ট করলে এগ্রিমেন্ট হবে, না হলে হবে না। আচ্ছা, আরেকটা কেস দেখেন, প্যাট্রিজ ভার্সেস ক্রিটেনেন। এইখানে কি হয়েছিল, ইট ওয়াজ ইন 1968।
এই কেসে এখানে বেশিরভাগ কেসই কিন্তু অনেক পুরাতন, ইভেন 100 বছর আগের কেসও আমরা পড়বো যখন কনসিডারেশনে যাব, বিকজ এইসব কেস থেকেই এইসব কেস থেকেই কিন্তু এই যে লিগ্যাল প্রিন্সিপালগুলো যে ক্রিয়েট হয়েছে, কিভাবে জাজমেন্ট হবে, এই জিনিসগুলা থেকেই আসতেছে, হিস্টোরিক্যালি এখান থেকেই কেস লসগুলা থেকেই আসছে, ঠিক আছে। ওকে, সো প্যাট্রিজ ভার্সেস ক্রিটেডেন 1968, এইটার কেসটা ছিল হচ্ছে কি, সে একটা, আপনাদেরকে আমি একটা লিস্টও দিয়েছি, কেস লিস্ট, ওখানে ইন ডিটেল আরও আছে, যদি ওইটার রেফারেন্স আপনারা কেস লিস্টটা আরও পড়তে চান সেটা আপনারা পড়তে পারবেন। আমি জাস্ট একটু তাড়াতাড়ি যাই, 1 ঘন্টা আমি শেষ করতে পারবো না, সো আমি একটু আপনাদের মিড টার্মও আছে আবার নেক্সট ক্লাসে, সো আই ওয়ান্ট টু কভার অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনাদের স্পেশালি এই ল অফ কন্ট্রাক্টে। আচ্ছা, সো এই কেসটাই ছিল কি, সে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল যে সে খুব এক্সোটিক বার্ডস সেল করবে, একটা ম্যাগাজিনে সেল করতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যে এখানে লিগ্যাল মানে এক্সোটিক বার্ডস পাওয়া যায়। ওকে, সো ইট ওয়াজ হেল্ড that a magazine advertisement selling some birds at a particular price was an invitation to treat. আমরা কি পড়েছি যে অ্যাডভার্টাইজমেন্ট ইজ বেসিক্যালি আইটিটি, সেটা ম্যাগাজিনে দেই বা যেখানেই দেই, রাইট। সো এখানে কোনো সে লিগ্যাল কোনো আইন ভঙ্গ করে নাই, সে কোনো অফার করে নাই। আচ্ছা, আরেকটা দেখেন, এটা হচ্ছে গ্রেঞ্জার অ্যান্ড সানস ভার্সেস গাফ, এইটা হচ্ছে 1896-এর একটা কেস। এই লোকটা কি করেছিল, যে এখানে কাহিনী হয়েছিল যে ও একটা ব্রশিওর আছে না, আমরা যেরকম আজকাল দেখি যে ব্রশিওর বানায়, ওখানে আমরা প্রাইস লিস্ট করে টোরে বিলাইতে থাকি, দিতে থাকি, ওই রকম টাইপের একটা জিনিস। সে করছিল কি, একটা লিস্ট করছিল তার ওয়াইনের কি করছে, ওয়াইনের বলছে যে সার্কুলেট করছে, সার্কুলেশন অফ আ প্রাইস লিস্ট, একটা ওয়াইন মার্চেন্ট ছিল সে, বাই এ ওয়াইন মার্চেন্ট, was not an offer to sell at those prices but merely an invitation to treat. So basically আমরা কি বুঝতেছি, আমি যে ব্রশিওরও আপনাকে দিচ্ছি প্রাইস লিস্ট লিখে টিখে সব কিছু করে, ওগুলা ইজ অ্যান ইনভিটেশন টু ট্রিট, নট অ্যান অফার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে কেস, এটা আমরা একটু এটার পরে পড়ি, যে কমিউনিকেশনটা, অফার মাস্ট বি কমিউনিকেটেড টু দি অফারি। বলতেছে আমি যদি অফারার হই, তাকে আমার যে অফারটা আছে সেটাকে খুব ভালোভাবে কমিউনিকেট করতে হবে টু দ্য অফারি। কীরকম, দ্য অফারার মাস্ট নো অফ দি অফার টু বি এবল টু লিগালি অ্যাকসেপ্ট, মানে আমি যে লিগালি অ্যাকসেপ্ট করবো অফারটা, আমাকে তো সেটা জানতে হবে যে তুমি আমাকে একটা অফার করছো, সেটা আমাকে জানাইতে হবে, কমিউনিকেট করতে হবে, বেসিক্যালি কথা হচ্ছে সেইটা। The communication of an offer may be written or spoken. এই কমিউনিকেশনটা রিটেনও হতে পারে, স্পোকেনও হতে পারে, বাট ইট মে অফেন বি বাই কন্ডাক্ট। ওই যে যেই জিনিসটা আমরা বললাম, বাই কন্ডাক্ট কীরকম, আপনি ক্যাশিয়ারে নিয়ে গেলেন, স্বপ্নতে গেছেন গ্রসারি শপিং করতে, সেখানে আপনি জিনিসটা নিয়ে ক্যাশিয়ারে যখন দিচ্ছেন, বাই কন্ডাক্ট ইউর কমিউনিকেটিং দ্যাট ইউর মেকিং অ্যান অফার থ্রু ইউর বিহেভিয়ার, আপনি কমিউনিকেট করলেন। আচ্ছা, সাচ অ্যাজ টেকিং গুডস টু দ্য সুপার মার্কেট চেক আউট, ঠিক আছে, অর পুটিং মানি ইনটু আ ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিনেও যখন আপনি টাকা দিয়ে দিচ্ছেন বা আপনি চেকিং কাউন্টারে যখন যাচ্ছেন, এগুলা হচ্ছে অফার, আপনি কমিউনিকেট করলেন যে আমি অফার করতেছি তোমার সাথে, আমি এটা কমিউনিকেট করলাম বাই, নট বাই রিটেন, নট বাই ভার্বালিও আমি কিছু বলি নাই, বাট আমি আমার বিহেভিয়ার, আমার কন্ডাক্ট দ্বারা এটা বললাম, ঠিক আছে। ওকে, অ্যান অফার ইজ মোস্ট কমনলি মেড টু অ্যান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। ইউজুয়ালি আমরা একজনকে অফার করে থাকি, একজন মানুষকে, একটা ইন্ডিভিজুয়াল মানুষকে করে থাকি, বা দুইজন ইন্ডিভিজুয়াল মানুষকে আমি করে থাকি, বাট অফার ক্যান বি ডান ইউনিল্যাটারাল টু। ইউনিল্যাটারালটা কি বলতেছে, ইউনিল্যাটারাল মানে এই অফারটা হ্যাজ বিন মেড টু দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ লার্জ, মানে কোনো স্পেসিফিক কাউকে আমি করি নাই। যেমন ধরেন আপনার কোনো কিছু হারায় গেছে, যে আমার পাপি হারায় গেছে, ইফ এনিওয়ান ফাইন্ডস মি মাই পাপি আই উইল রিওয়ার্ড হিম 10,000 টাকা। এই অফারটা তাহলে কি হলো, আপনি একটা কন্ডিশন দিছেন, একটা প্রি এক্সিস্টিং কন্ডিশন দিছেন, এই কন্ডিশনটা যদি কেউ ফুলফিল করে তাহলে তাকে আমি কি করতেছি, একটা রিওয়ার্ড দিচ্ছি।
এবং এটা কি আমি একজন দুইজন বা এনার সাথে করতেছি না, আমি এটা সবার জন্য করতেছি, এনিওয়ান যেই আনতেছে আমি তাকেই টাকাটা দিচ্ছি, তাহলে এটা কি হলো ইউনিল্যাটারাল, মানে টু দ্য ওয়ার্ল্ড অ্যাট আ লার্জ আপনি অফারটা করছেন। সো দিস ইজ কল্ড অ্যান ইউনিল্যাটারাল অফার, ঠিক আছে। In such a case, a contract will be made with all the people who can and do fulfill the terms of the offer. তাহলে এখানে কি হলো, এই কন্ট্রাক্টটা তাহলে যেই টার্মটা ফুলফিল করবে তাকেই আমি রিওয়ার্ড দিতে বাধ্য, লিগালি আমি বাউন্ড। ওকে, কেস আছে একটা, ফার্মাসিউটিক্যাল সোসাইটি অফ গ্রেট ব্রিটেন ভার্সেস বুথস কেমিস্ট। আচ্ছা, এটা আমরা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের এই পর্যন্ত পড়ে এসে তারপর উইল ডু দ্যাট কেস অলসো, ঠিক আছে। Offer and acceptance. In order to understand the law on offer and acceptance, you need to understand the concept of unilateral and bilateral contracts. Unilateral and bilateral টা কি হলো, unilateralটা তো বুঝলেন কি সবার জন্য, bilateral হচ্ছে কি, বাই মানে কি আরেকজন মানুষের সাথে দুইজন, বাই মানে কি দুইজন। ও ওকে, সরি, ওকে এখন দেখতে পাচ্ছেন, ওকে। সো বাই মানে কি, আমরা ওয়ার্ডটা শুনলেই কিন্তু বুঝতেছি আরেকজন ইন্ডিভিজুয়ালের সাথে হচ্ছে দুইজন, হ্যাঁ। সো আরেকজন মানুষের সাথে যখন হচ্ছে, আমি জানি ওনার সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে, তাহলে দ্যাট ইজ আ বাইল্যাটারাল কন্ট্রাক্ট। আর যখন ওভারঅল সবাইকে আমি অফার করলাম টু দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ ইউনিল্যাটারাল। আচ্ছা, মোস্টলি আমাদের বেশিরভাগ কন্ট্রাক্টে আমরা যেটা করি সেটা হয়ে থাকে কি বাইল্যাটারাল, মোস্ট অফ আর কন্ট্রাক্টস। আচ্ছা, এবং এই ধরনের কন্ট্রাক্টে আমরা কি করি, দুইজন পার্টি থাকে, আমরা একজন পার্টিকে আমরা একটা অব্লিগেশনে থাকি যে তুমি যদি এটা করো তাহলে আমি এটা করবো, একটা প্রমিস করি, ঠিক না। আচ্ছা, এখানে যেমন এ প্রমিসেস টু সেল সামথিং অ্যান্ড বি টু বাই ইট, মানে কিছু এরকম ধরনের একটা কন্ডিশন থাকে, একটা অব্লিগেশন থাকে। আচ্ছা, এবং এটার কন্ট্রাস্টে ইউনিল্যাটারালে কি হচ্ছে, একজন পার্টি শুধু অ্যাজিউম করতেছে আমার কোনো অব্লিগেশন আছে এখানে, কারণ এখানে কি আমি আরেকজন যেই পার্টি সেটা আমি জানি না কে, যে কেউ হইতে পারে, ঠিক আছে। যে এনিওয়ান যেই আমার প্রি এক্সিস্টিং কন্ডিশনগুলোকে পারফর্ম করবে তাকে আমি রিওয়ার্ড দিতে বাধ্য। সো আমি এখানে অ্যাজিউম করলাম আমার অব্লিগেশন যে আমাকে আমার লস্ট পাপি যদি কেউ এনে দেয় তাকে আমি রিওয়ার্ড দিতে বাধ্য, যেহেতু আমি এটা অফার করেছি। আচ্ছা, কেস দেখি। This case is called Carlyle versus Carbolic Smoke Ball Company, 1893 এই কেসটা। আচ্ছা, দ্য ডিফেন্ডেন্ট এখানে যে ছিল স্মোক, যে ডিফেন্ডেন্টস ওয়ার দ্য ম্যানুফ্যাকচারার্স অফ স্মোক বল, ঠিক আছে। স্মোক বল হচ্ছে এখানে ডিফেন্ডেন্ট, উইচ দে ক্লেইমড কুড প্রিভেন্ট ফ্লু, ওরা বললো কি আমার এটা স্মোক বল উইল প্রিভেন্ট ফ্লু, এবং দে পাবলিশড অ্যাডভার্টাইজমেন্ট stating that if anyone used their smoke balls for a specified time and still caught flu, they would pay that person £100. And that to prove they were serious about the claim, they had deposited £1,000 with their bankers. This is a case from 200 বছর আগেকার। সো ওরা কি বললো যে এই স্মোক বল যে ম্যানুফ্যাকচারাররা আছে ওরা বললো যে আমার এই প্রোডাক্টটা যদি কেউ ইউজ করে তাহলে তার ফ্লু প্রিভেন্টেড হবে, এবং এটা স্পেসিফাইড টাইম অ্যান্ড ওয়েতে ইউজ করতে হবে। এটা করার পরেও যদি কেউ ফ্লু হয় কারো, তাহলে তাকে আমরা $100 £100 ক্ষতিপূরণের হিসাবে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কি হলো, এদের এগেনস্টে কেস করেছিল কে, মিসেস কার্লিল। হ্যাঁ, কার্লিল কি করছে, মিসেস কার্লিল বট অ্যান্ড ইউজড এ স্মোক বল বাট নেভারদ্যালেস এন্ডেড আপ উইথ ফ্লু। সে কিনছিল, ইউজ করছে যেভাবে বলছে, তারপরেও তার ফ্লু হইল। শি দেয়ারফর ক্লেইমড দ্য £100। তাহলে তারপরে সে যে ক্লেম করলো যে তুমি আমার তাহলে £100 দাও, আমার তো ফ্লু হয়েছে। আচ্ছা, তখন কি করলো, এই কার্বলিক স্মোক বল কোম্পানি রিফিউজ করলো যে আমি এটা তোমাকে দিব না। তাদের আর্গুমেন্টটা কি ছিল, তারা বলল যে দ্যাট দেয়ার অ্যাডভার্টাইজমেন্ট কুড নট গিভ রাইজ টু আ কন্ট্রাক্ট সিন্স ইট ওয়াজ ইম্পসিবল টু মেক আ কন্ট্রাক্ট উইথ দ্য হোল ওয়ার্ল্ড। স্মোক বল যে কোম্পানিটা, তারা বলছে না আমি তোমাকে এই টাকাটা দিব না, কারণ আমি কোর্টে গিয়ে কেসে ডিফেন্ড করতেছি যে আমার এটা অ্যাডভার্টাইজমেন্টটা কোনো কন্ট্রাক্ট অ্যারাইজ করে নাই এখানে, কারণ আমি তো সবার সাথে হোল ওয়ার্ল্ডের সাথে তো কন্ট্রাক্ট করতে পারি না। হ্যাঁ, এটা হচ্ছে তাদের আর্গুমেন্ট।
এবং আরও কি বললো, অ্যান্ড দ্যাট দেয়ার ফর দে ওয়ার নট লিগালি বাউন্ড টু পে দ্য মানি, এবং বললো যে তাহলে এই যেহেতু কন্ট্রাক্ট হয় নাই তাহলে আমি লিগালি টাকা দিব না। আচ্ছা, দিস আর্গুমেন্ট ওয়াজ রিজেক্টেড বাই দ্য কোর্ট। কোর্ট কি বললো, না তোমার যেই আর্গুমেন্ট তুমি দিচ্ছ আমি এটা রিজেক্ট করলাম। কেন? কোর্ট হেল্ড দ্যাট দি অ্যাডভার্টাইজমেন্ট ডিড কনস্টিটিউট অ্যান অফার টু দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ, ওই যে ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট হয়েছে, এবং উইচ বিকেম আ কন্ট্রাক্ট ওয়েন ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মিস কার্লিল ইউজিং দ্য স্মোক বল অ্যান্ড গেটিং ফ্লু। অফারও হয়েছে এবং অ্যাকসেপ্টেন্সও হয়েছে। অ্যাকসেপ্টেন্সটা হয়েছে কখন? যখন মিসেস কার্লিল তোমার প্রোডাক্ট কিনছে, তুমি অফার করছো হোল ওয়ার্ল্ডের কাছেই, ঠিক আছে, এবং তোমার ওই এক্সিস্টিং কন্ডিশনগুলো মিসেস কার্লিল ফুলফিল করছে। তোমার স্মোক বল কিনছে, সে কিনে সে যেভাবে বলছে সেভাবে ইউজ করছে এবং তারপরেও তার ফ্লু হয়েছে। সে তোমার জিনিস কিনে তোমার অফারটাকে সে অ্যাকসেপ্টও করছে। তাহলে কি হয়ে গেল এখানে? তাহলে অ্যাগ্রিমেন্টটা হয়ে গেল, কন্ট্রাক্টটা হয়ে গেছে। সো শি ওয়াজ দেয়ারফর এন্টাইটেল টু দ্য 100 পাউন্ড। তো কোর্ট বললো যে তুমি ওকে 100 পাউন্ড দিতে বাধ্য, বিকজ তুমি এখানে কন্ট্রাক্ট করছো। আচ্ছা, লিগ্যাল প্রিন্সিপালটা এখান থেকে তাহলে আমার কি হইল? অফার্স ক্যান বি অ্যাড্রেস টু দ্য জেনারেল পাবলিক। তাহলে এখানে আমার লিগ্যাল প্রিন্সিপাল আসলো যে আমি জেনারেল পাবলিককে অফার করতে পারবো, অ্যান্ড আর অ্যাকসেপ্টেড ওয়েন দ্য অফার ইজ অ্যাক্টেড আপন বাই দি মেম্বার অফ দি জেনারেল পাবলিক। এবং অফারের অ্যাকসেপ্টেন্স কখন হয়? যখন কেউ ওই প্রি এক্সিস্টিং কন্ডিশনগুলোকে ফুলফিল করে। যেমন মিসেস কার্লিল করছিল, কিভাবে কিনছিল স্মোক বল এবং সেটা ইউজ করছে, তখন সে কি হয়েছে? অ্যাকসেপ্ট করে ফেলছে তার অফারটা। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্টস ফর ইউনিল্যাটারাল কন্ট্রাক্টস আর জেনারেলি ট্রিটেড অ্যাজ অফার্স। তার মানে আমরা তো এতক্ষণ বলতেছিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট বেসিক্যালি শুরু হয় আইটিটি দিয়ে, এতক্ষণ তো আমরা এটা আলোচনা করলাম। মোস্ট অফ দি অ্যাডভার্টাইজমেন্টস আর আইটিটি, কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্ট করতেছে আমি ইউনিল্যাটারাল কন্ট্রাক্টের জন্য, তখন এটা কি হয়ে গেল? এই কেসে অফার হয়ে গেল। আচ্ছা, তার মানে আমাকে তাহলে এখানে দুইটা জিনিস ইউনিল্যাটারালে মনে রাখতে হবে, কি প্রি এক্সিস্টিং কন্ডিশন দিয়ে দিবে আমাকে একটা, এবং ওই কন্ডিশনটাকে আমার কি ফুলফিল মানে ওইটার এগেনস্ট আমি একটা রিওয়ার্ড দিব। এই দুইটা জিনিস থাকতেছে, এই দুইটা কন্ডিশন থাকতেছে যখন একটা অ্যাডভার্টাইজমেন্টে, তখন ওটা কি হয়ে যাচ্ছে? ইউনিল্যাটারাল কন্ট্রাক্টে একটা অফার হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্টে দেখেন কি বলতেছে। আচ্ছা, a distinction is generally made between advertisement for unilateral contract and or for a bilateral contract. আমরা ইউজুয়ালি বুঝি তো কোনটা ইউনিল্যাটারাল এবং কোনটা বাইল্যাটারাল, এতক্ষণ তো বুঝলাম। আচ্ছা, দুইটা পয়েন্ট নিয়ে আমরা একটু দেখি যে অ্যাডভার্টাইজমেন্টস উইচ আর ইউনিল্যাটারাল অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টস উইচ আর আইটিটি, এই দুইটা নিয়েই তো বেসিক্যালি আমাদের কনফিউশনটা ক্রিয়েট হয়। তাহলে কোন অ্যাডভার্টাইজমেন্ট আইটিটি এবং কোন অ্যাডভার্টাইজমেন্ট ইউনিল্যাটারাল অফার? অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো ইউনিল্যাটারাল অফার, সেটা তো আমাদের এই কেস দেখে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমি কিভাবে অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে হোল ইন জেনারেল পাবলিককে অফার করতে পারি, এটা কিন্তু আমরা এই কেস দেখে বুঝে গেলাম। আচ্ছা, একটু আমি এটাকে একটু পড়ে দেখাই, দেখেন আপনাদের এখানে কোনো কনফিউশন থাকে কিনা। দিস ইনক্লুড অ্যাডভার্টাইজমেন্ট সাচ অ্যাজ দ্য ওয়ান ইন দ্য কার্লিল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি, এটা তো আমরা দেখলাম, অর দোজ অফারিং রিওয়ার্ডস ফর দি রিটার্ন অফ লস্ট প্রপার্টি, আমি কোনো রিওয়ার্ড দিচ্ছি আমার লস্ট প্রপার্টির জন্য, ওটাও একটা ইউনিল্যাটারাল অফার। আচ্ছা, দে আর ইউজুয়ালি ট্রিটেড অ্যাজ অফার্স অন দি বেসিস দ্যাট দি কন্ট্রাক্ট ক্যান নর্মালি বি অ্যাকসেপ্টেড উইদাউট এনি নিড ফর ফার্দার নেগোসিয়েশন। এখানে আর তো কোনো ফার্দার নেগোসিয়েশন হচ্ছে না, করতেছেন আমি রিওয়ার্ড দিচ্ছি, আপনি আমার লস্ট পাপি নিয়ে আসেন, আমি রিওয়ার্ড দিচ্ছি, এখানে তো নেগোসিয়েশনের আর কোনো ইয়ে নাই, যেহেতু হচ্ছে না কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে এখানে। অ্যান্ড দ্য পার্সন মেকিং দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন্টেন্স টু বি বাউন্ড বাই ইট, এবং আমি এটাও বলে দিচ্ছি আই এম ইন্টেন্ট টু বাউন্ড বাই মাই প্রমিস, ঠিক আছে। এখন কোন অ্যাডভার্টাইজমেন্ট তাহলে আইটিটি, সেটা একটু দেখি। আচ্ছা, দিজ আর দ্য টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট উইচ অ্যাডভার্টাইজেস স্পেসিফাইড গুডস অ্যাট আ সার্টেন প্রাইস। আমি যে বিভিন্ন গুডস অ্যান্ড এগুলা ডিসপ্লে করতেছি বা আমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, পেপারে হোক ম্যাগাজিনে হোক যেখানে দিচ্ছি বিভিন্ন প্রাইস দিয়ে, এইগুলা হচ্ছে আমার কি আইটিটি। ওকে, এই আইটিটিগুলোর ক্ষেত্রে দেখেন নেক্সট পেজে যান,
আচ্ছা, যেমন এখানে বলতেছে দে আর ইউজুয়ালি কনসিডার্ড ইনভিটেশনস টু ট্রিট অন দি গ্রাউন্ডস দ্যাট দে মে লিড টু ফার্দার বার্গেনিং with the potential buyer might want to negotiate about the price. আচ্ছা, এটার গ্রাউন্ডটা কি, কোন বেসিসে, যে ডিসপ্লেতে যখন তুমি দিচ্ছ, তুমি যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছ, দেয়ার ইজ আ পসিবিলিটি যে আমার যে পোটেনশিয়াল বায়ার আছে তার সাথে আমার ফার্দার নেগোসিয়েশন হতে পারে, রাইট? এই গ্রাউন্ডের মধ্যে এটার উপরে বেসিস করেই বলতেছে সো দিস ইজ অ্যান আইটিটিটি, এখানে কোনো অফার এখনো হয় নাই। For example, stocks could run out. It would be unreasonable to expect the advertisers to sell to everybody who applied. মানে ধরেন আপনি একটা অফার দিচ্ছেন, ধরেন ফেসবুকে আপনি একটা অফার দিচ্ছেন, আমি এই প্রোডাক্টটা এত প্রাইস দিয়ে আপনি একটা মোবাইলই ধরেন ইউর সেলিং, সো বা কাপড় ধরেন সেল করতেছেন, কিছু একটা আপনি ইম্পোর্ট করে নিয়ে আসছেন, আপনি 10টা জিনিস ইম্পোর্ট করে নিয়ে আসছেন, সেল করার জন্য দিয়ে দিলেন অ্যাডভার্টাইজমেন্ট, সো দ্যাট ইজ অ্যান আইটিটি। আপনার সাথে এখন পোটেনশিয়াল কাস্টমার যোগাযোগ করলো, সে একটা অফার দিল, হ্যাঁ, এখন আপনি আনছেন 10টা, যদি 100টা কাস্টমার কিনতে চায়, আপনি কি 100টা কাস্টমারকে সেল করতে পারবেন? পারবেন না, রাইট? আপনার স্টক আউট হয়েই যেতে পারে। সো রিজনেবল হইতে হবে, এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের আনরিজনেবল এক্সপেকটেশন থাকা যাবে না। সো তখন এই আইটিটিটা যখন আপনি সেল, যাকে আপনি যার সাথে আপনি করতেছেন তার সাথে আমার অফার ক্রিয়েট হয়ে গেছে, তখন স্টক আউট হয়ে যাওয়ার পরে আরেকজন মানুষ এসে আমাকে যাতে সু না করতে পারে যে তুমি তো অ্যাডভার্টাইজমেন্ট দিছিলা, কেন তুমি আমাকে দিবা না, রাইট? আপনাকে বলতে পারে না তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিছো, এখন তোমাকে সেল করতেই হবে, আমি তোমাকে না হলে সু করব। এটা করার কোনো চান্স নাই। কেন কি? বেসিসটা কি? যদি সু করতে আসে তখন আমি কি বলতে পারবো যে আমার অ্যাডভার্টাইজমেন্ট ওয়াজ অ্যান আইটিটি, ইট ওয়াজ নট অ্যান অফার। তখন কোর্ট বলবে যে এটা তো আইটিটি ছিল, এটা তো অফার হয় নাই, তুমি তো ওকে সু করতে পারো না, আমাকে সে সু করতে পারবে না। আমি বলছি যে আমার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, স্টক আউট হয়ে গেছে, তো এরকম হলে কি আমি এখন বিপদে পড়ে যাব? তাহলে তো কেউ অ্যাডভার্টাইজমেন্টই দিতে চাবে না, রাইট? সো এই কারণে আমার বুঝতে হবে যে আমি যখনই কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করতে যাচ্ছি এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে যে কোনটা অফার, কোনটা অফার না। আচ্ছা, এখন আসেন আমরা একটু দেখি হাউ লং ডাজ দ্য অফার। আপনারা কি ওই কেসটা একটু পড়তে চান ফার্মাসিউটিক্যালসের? আচ্ছা, সো আপনারা এখানে আমার কার্সার কি দেখা যাচ্ছে? ও ইটস কামিং হিয়ার, রাইট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটার জন্য আচ্ছা আমি করতেছি, বাট তার আগে আমি একটু আরেকটা কেস লটা বের করে দিই আপনাদের। ওয়েট, এখানে এত ছোট হয়ে যায় যে আমি কিছু দেখতে পারি না। ইজ দিস দ্য কেস লিস্ট? হ্যাঁ, দিস ইজ দ্য কেস লিস্ট। আমরা এটা করব। Let's go to this case list. আমরা একটু ফার্মাসিউটিক্যাল সোসাইটি অফ গ্রেট ব্রিটেন ভার্সেস বুটসের, ঠিক আছে, এইটার কেসটা একটু দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা একটু কেসের ফ্যাক্টসগুলো দেখি কি কি ছিল। এখানে বলতেছে দ্য ডিফেন্ডেন্ট র্যান আ সেলফ সার্ভিস শপ, বুটস, ঠিক আছে। বুটস কি করতো? একটা কেমিস্টেরা, ক্যাশ কেমিস্টের, এখানে বলছে কি সেলফ সার্ভিস শপ ছিল তাদের, শেলফে রাখা থাকতো, তুমি তোমার মতো জিনিস নিয়ে তারপর টিলে যে দিয়ে দেবে, এগুলোকে সেলফ সার্ভিস বলে। আচ্ছা, ইন উইচ নন প্রেসক্রিপশন ড্রাগস অ্যান্ড মেডিসিনস, যেগুলো প্রেসক্রিপশন ছাড়াও বিক্রি করা যায়, নন প্রেসক্রিপশন ড্রাগস অ্যান্ড মেডিসিনস, মেনি অফ উইচ ওয়ার লিস্টেড ইন দ্য পয়জনস লিস্ট। সে নন প্রেসক্রিপশন ড্রাগস সেল করতো, বাট ওইখানেও কিছু কিছু প্রোডাক্ট ছিল যেগুলা ফার্মাসি অ্যান্ড পয়জন অ্যাক্টের আন্ডারে, পয়জন লিস্টের আন্ডারে পড়তো। আচ্ছা, এবং সেগুলো সে সেল করতো। আচ্ছা, দিজ আইটেমস, আমি জানি না কার্সার দেখা যাচ্ছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। এখানে আমি যাচ্ছে, মানে আমার এখানে না সব কিছু ছোট হয়ে আসে যখন আমি কানেক্টিং উইথ ইট, আমি কিছু দেখতে পাই না। আচ্ছা, these items were displayed in open shelves
from which they could be selected by the customers. ওই যে বললাম সেলফ সার্ভিস ওপেন শেলফে ছিল। আচ্ছা, placed in a shopping basket and taken to the till where they would be paid for. হচ্ছে ওপেন সেলফ সার্ভিস আছে, তুমি নিবা, বাস্কেটে ভরবা, তারপর টিলে যেয়ে পে করবা। আচ্ছা, the till was operated by a registered pharmacist. সব কিছু কিন্তু লিগ্যাল কেসে মনে রাখবেন, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে যে ফ্যাক্টসগুলো দিচ্ছি, কিভাবে হচ্ছে, কার কাছে দিচ্ছে, ঠিক আছে। সে কি বললো যে আমি যখন বাস্কেটে নিয়ে টিলে যাচ্ছি, টিলে যে ক্যাশিয়ার ছিল সে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। ওকে, আচ্ছা, হাউএভার যে ক্লেম করতেছে, যে কেসটা নিয়ে আসছে, সে বলতেছে ফার্মাসিক্যাল সোসাইটি অফ গ্রেট ব্রিটেন, সে কি বলতেছে, ব্রট দ্য প্রসিডিংস এগেইনস্ট দ্য ডিফেন্ডেন্টের এগেইনস্টে কি কেস আনছে, ফর ব্রিচ অফ সেকশন 18(1) অফ দি ফার্মাসি অ্যান্ড পয়জনস অ্যাক্ট 1933। এই ক্লজের আন্ডারে সে তাকে বললো সে তুমি ব্রিচ করছো কি, which requires, লটা কি ছিল, which requires the supervision of a registered pharmacist for the sale of any item in the poison list. ওইখানে বলছে যে ওই লতে বলছে যে একটা রেজিস্টার্ড ফার্মাসিস্টের সুপারভিশন থাকতে হবে যখন আমি এই ধরনের আইটেম সেল করব। আচ্ছা, এখন আসেন কি ইস্যু, কি ইস্যু এখানে ছিল, 2-3টা ইস্যু আছে যেটার এগেইনস্টে কোর্টকে ডিসিশন দিতে হবে। ওকে, আচ্ছা, the question was whether the contract of sale was concluded when the customer selected the product from the shelves. First question, আমি যখন শেলফ থেকে প্রোডাক্টটা নিলাম তখন কি আমার কন্ট্রাক্ট অফ সেল হয়েছে, এটা একটা কোয়েশ্চেন ছিল। কি বলতেছে, ইন উইচ কেস দ্য ডিফেন্ডেন্ট ওয়াজ ইন ব্রিচ অফ দি অ্যাক্ট ডিউ টু দি ল্যাক অফ সুপারভিশন অ্যাট দিস পয়েন্ট। এটা আমার যে ক্লেম সে বলতেছে যে না, এখানে ও তো আমি যখন শেলফ থেকে নিচ্ছি ওখানে কোনো সুপারভিশন ছিল না, তাহলে তো ডিফেন্ডেন্ট এটা ফলো করে নাই রুল। ওকে, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ওয়েন দ্য আইটেমস ওয়ার পেইড ফর, বলতেছে তাহলে কন্ট্রাক্ট অফ সেল কখন হয়েছে, যখন আমি শেলফ থেকে নিছি নাকি যখন আমি পে করছি, কন্ট্রাক্টটা কখন হয়েছে তোমার সাথে, তোমার সাথে আমার কন্ট্রাক্টটা কখন হয়েছে। তো যে নিয়ে আসছে সে বলতেছে কন্ট্রাক্ট হয়েছে যখন আমি শেলফ থেকে নিছি, তখন তো ওখানে কোনো সুপারভিশন ছিল না, সো ও কি করছে, ল ফলো করে নাই। আর এখন কথা হচ্ছে 2টা কোয়েশ্চেন অ্যারাইজ করছে, ইস্যু অ্যারাইজ করছে কোর্টে, যে তাহলে কন্ট্রাক্ট করা হয়েছে যখন শেলফ থেকে নিছো নাকি যখন তুমি টিলে গেছো পে করার জন্য। আচ্ছা, এখানে বলতেছে কি ইন উইচ কেস দেয়ার ওয়াজ নো ব্রিচ ডিউ টু দ্য প্রেজেন্স অফ দি ফার্মাসিস অ্যাট দ্য টিল। তাহলে কি হইলো, যদি কন্ট্রাক্ট আমার টিলে গিয়ে হয় তাহলে আমি কি বলতে পারি, তাহলে তো ব্রিচ হয় নাই, বিকজ আমার যে টিলের ক্যাশিয়ার ছিল সে নিজে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট, সে তো দেখতেছে, সে তার মানে তখন তার সুপারভিশন ছিল, রাইট। আচ্ছা, তাহলে কোর্টের কেসের ডিসিশন কি আসলো, হেল্ড দ্য কোর্ট অফ অ্যাপিল হেল্ড দ্যাট দি ডিফেন্ডেন্ট বুথস, যে ডিফেন্ডেন্ট ছিল, ওয়াজ নট ইন ব্রিচ অফ দি অ্যাক্ট, বললো সে ব্রিচ করে নাই। আচ্ছা, অ্যাজ দি কন্ট্রাক্ট ওয়াজ কমপ্লিটেড অন পেমেন্ট আন্ডার দি সুপারভিশন অফ দি ফার্মাসি, বলছে কন্ট্রাক্ট তখন হয়েছে যখন তুমি টিলে গিয়ে টাকা পে করছো, শেলফে যখন ছিল তখন ওটা কি ছিল, আইটিটি, নট অফার। অফার বললে অ্যান্সার ভুল, দ্যাট ওয়াজ অ্যান আইটিটি। আচ্ছা, the display of the goods on the shelves were not an offer which was accepted when the customer selected the item. Okay, rather the proper construction was that the customer made an offer to the cashier upon arriving at the till. মানে ওইটা ছিল আইটিটি এবং কাস্টমার যখন টিলে নিয়ে আসছে তখন কাস্টমার অফার করছে। ওকে, which was accepted, আমার বায়ার ছিল কে, বুথস তখন তোমার অফার অ্যাকসেপ্ট করছে যখন তোমার পেমেন্টটা নিছে, রাইট। আচ্ছা, দিস অ্যানালিসিস ওয়াজ সাপোর্টেড বাই দ্য ফ্যাক্ট দ্যাট দি কাস্টমার উড হ্যাভ বিন ফ্রি টু রিটার্ন এনি অফ দি আইটেমস টু দ্য শেলফস বিফোর আ পেমেন্ট হ্যাড বিন মেড। এবং এখানে আরেকটাও রিজন ছিল, লজিক্যাল রিজন ছিল যে তোমার বাইন্ডিং তো লিগালি বাইন্ডিং কন্ট্রাক্ট তো হয় নাই, বিকজ তুমি যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না করছো ততক্ষণ পর্যন্ত ইউ হ্যাড দি অপরচুনিটি টু রিটার্ন এনি অফ দ্য গুডস। আমি যে কোনো সময় এটা রিটার্ন করে দিতে পারি, শেলফে রেখে দিতে পারি, তখনও পর্যন্ত তো কোনো অফারই হয় নাই। যতক্ষণ পর্যন্ত না তুমি টিলে আসছো ততক্ষণ পর্যন্ত তুমি কোনো অফারই করো নাই,
তোমার তো রিটার্ন করে দেওয়ার ইয়ে ছিল, স্কোপ ছিল। হ্যাঁ, সো যেহেতু ও আইটিটি করছে, অফার করে নাই, সো তুমি তো ওর এগেনস্টে এখন কেস করতে পারো না। আর তুমি যেই অ্যাক্টের এগেনস্টে বলতেছো, সেখানে টিলে এসে যখন তুমি ওর সাথে কন্ট্রাক্ট করছো তখন সুপারভিশন ছিল, কারণ ক্যাশিয়ার ওয়াজ রেজিস্টার্ড ফার্মাসিস্ট। ওকে, সো দিস ওয়াজ দ্য কেস। আচ্ছা, এখন আমরা আবার একটু ফেরত আসি। এতক্ষণ তো আমরা অফার বললাম, কখন কনফিউশন ক্রিয়েট হয়, কোনটা অফার হচ্ছে এবং কোনটা অফার না, স্পেশালি আইটিটি বা নেগোসিয়েশন কেসগুলা দেখলাম। এখন আমরা একটু আবার ব্যাক করি। লেটস কাম ব্যাক টু অফারের ডিউরেশন। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? ওকে, অফার কতক্ষণ লাস্ট করবে, ঠিক আছে, এই জিনিসটা ডিউরেশনটা কতক্ষণ থাকে একটা অফারের। আচ্ছা, অ্যান অফার মে সিজ টু এক্সিস্ট আন্ডার এনি অফ দি ফলোয়িং সার্কামস্টেন্সেস। দুইটা সার্কামস্টেন্স দিচ্ছে, একটা স্পেসিফাইড টাইম অথবা একটা রিজনেবল লেন্থ অফ টাইম। এই ধরনের যদি হয়, এই দুই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো কখন অফার আর এক্সিস্ট করবে না। ওকে, স্পেসিফাইড টাইমটা কি কথা শুনেই বুঝতে পারছি, যেটা হচ্ছে when an offerer states that an offer will remain open for a specified length of time, it lapses when that time is up. যদি এখন ধরেন আপনাকে কোনো একটা দোকানে বললো আমার 50% ডিসকাউন্ট, বা ওটা তো আইটিটি, সরি, ধরেন আপনি একটা অফার করেছেন কাউকে এবং আপনি একটা টাইম দিয়ে দিলেন যে এত থেকে এত তারিখের মধ্যে এই অফারটা অ্যাভেলেবল থাকবে, এরপরে থাকবে না। তারপরে কি হয়ে যাবে, টাইম চলে গেলে আর সেই অফার এক্সিস্ট করবে না। আচ্ছা, রিজনেবল লেন্থ অফ টাইমটা কি, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি এবং এটার সাথে একটা রিলেটেড কেসও আমরা একটু আলোচনা করব। আচ্ছা, এখানে বলতেছে ওয়্যার দ্য অফারার হ্যাজ নট স্পেসিফাইড হাউ লং দ্য অফার উইল রিমেইন ওপেন, স্পেসিফাই করে নাই কতক্ষণ থাকবে, ইট উইল ল্যাপস আফটার আ রিজনেবল লেন্থ অফ টাইম হ্যাজ পাসড। তখন কি হবে, ল বলতেছে যখন তুমি কোনো কিছু স্পেসিফাইড করে দিচ্ছ না, তখন আমরা ধরে নিব যে একটা রিজনেবল টাইম যাওয়ার পরে এই অফারটা ল্যাপস করে যাবে। আচ্ছা, এক্স্যাক্টলি হাউ লং দিস উইল ডিপেন্ড আপন ওয়েদার দ্য মিনস অফ কমিউনিকেটিং দ্য অফার ওয়াজ ফাস্ট অর স্লো অ্যান্ড অন ইটস সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, এবং কতক্ষণ এটা স্টে করবে এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, কিভাবে তুমি যেই জিনিসটা দিয়ে কমিউনিকেট করছো অফারটা, সেটা কি খুব ফাস্ট ছিল না স্লো ছিল, এবং তোমার যেই গুডসটার উপর অফার করতেছো সেইটার কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। যেমন একটা এক্সাম্পল দিয়েছে, অফার্স টু বাই পেরিশেবল গুডস, যেই গুডসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার অর এ কমোডিটি হুজ প্রাইসেস ফ্ল্যাকচুয়েটস ডেলি, অথবা এই ধরনের কমোডিটি যেমন শেয়ার প্রাইস ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু দিনেই কয়েক ঘন্টার মধ্যেই আপনার বা কয়েক মিনিটের মধ্যেই ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, রাইট? আচ্ছা, সো এই ধরনের ক্ষেত্রে যদি কোনো অফার হয়ে থাকে, এই ধরনের কমোডিটির এগেইনস্টে যদি কোনো অফার হয়ে থাকে কারোর সাথে, সেগুলোর টাইমটা খুবই কম থাকে বা খুব একটা আমাকে ধরে নিতে হবে একটা রিজনেবল টাইমের মধ্যে যেন হয়। আচ্ছা, অফার টু বাই শেয়ারস অন দ্য স্টক মার্কেট মে লাস্ট অনলি সেকেন্ডস। এরকমও হয় যে এখন তো অনেক বেশি ভলেটাইল মার্কেট, সো দেখা যায় যে কি ওই শেয়ার প্রাইস কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল পরে একটা কেস দেখি। কেসটা হচ্ছে র্যামসগেট ভিক্টোরিয়া হোটেল লিমিটেড ভার্সেস মন্টিফিওর 1866, এই কেসটা। ওকে, এখানে কি বলতেছে, দ্য ডিফেন্ডেন্ট মন্টিফিওর অ্যাপ্লাইড ফর শেয়ারস ইন দ্য কোম্পানি, মানে ওর শেয়ার কেনার জন্য সে অ্যাপ্লাই করেছিল মন্টিফিওর, পেইং আ ডেপোজিট ইনটু দেয়ার ব্যাংক, ব্যাংকে ডেপোজিট পে করছে। আফটার হিয়ারিং নাথিং ফ্রম দেম ফর 5 months, এবং পে করার পর 5 মাস সে কোনো কিছু তাদের কাছ থেকে কোনো কমিউনিকেশন আর পায় নাই। হি ওয়াজ দেন ইনফর্মড দ্যাট দ্য শেয়ারস হ্যাড বিন অ্যালোটেড টু হিম, 5 মাস পরে এসে তাকে জানানো হলো তোমাকে শেয়ার অ্যালোট করেছি। অ্যান্ড হি ওয়াজ আস্কড টু পে দ্য ব্যালেন্স ডিউ টু হিম, যেই ব্যালেন্স তাহলে তার জন্য যে ডিউ আছে সেই ডিউ ব্যালেন্সটা যেন সে পে করে দেয়, তাকে এই ইনফরমেশন দিল। সো ও তো আগেও ডেপোজিট করছে টাকা, এখন আবার ডিউ। আচ্ছা, হি রিফিউজ টু ডু সো, সে বললো যে না আমি এটা করবো না। কেন? তো সে কোর্টে তখন গেল, কেস করলো, এবং কোর্টে সে কী করলো, আপহেল্ড হিজ আর্গুমেন্ট। তার আর্গুমেন্টটা কী ছিল, দ্যাট 5 months ওয়াজ নট আ রিজনেবল লেন্থ অফ টাইম ফর অ্যাকসেপ্টেন্স অফ অ্যান অফার টু বাই শেয়ারস। বলতেছে শেয়ার কেনার জন্য বা শেয়ারের ট্রেডিংয়ের জন্য 5 months একটা রিজনেবল পিরিয়ড অফ টাইম হইতে পারে না, উইচ
আর আ কমোডিটি উইথ আ র্যাপিডলি ফ্লাকচুয়েটিং প্রাইস, খুব র্যাপিডলি ফ্লাকচুয়েট হয় এই ধরনের। আচ্ছা, দেয়ারফর দ্য অফার হ্যাড ল্যাপসড বিফোর দ্য কোম্পানি ট্রাইড টু অ্যাকসেপ্ট ইট, মানে তুমি আমার অফার অ্যাকসেপ্ট করছো 5 মাস পরে, তাহলে তো কন্ট্রাক্ট হচ্ছেই না তোমার সাথে আমার, কারণ 5 মাস একটা শেয়ার কেনার জন্য 5 মাস ক্যান নট বি অ্যান অ্যাকসেপ্ট করার জন্য, আমার অফার অ্যাকসেপ্ট করার জন্য 5 মাস ইজ নট আ রিজনেবল অ্যামাউন্ট অফ লেন্থ অফ টাইম, রাইট? সো আমি কেন ডিউ তোমাকে এখন পে করব? আচ্ছা, অ্যান্ড দেয়ার ওয়াজ নো কন্ট্রাক্ট বিটুইন দেম, যেহেতু অফারই আমার ল্যাপস হয়ে গেছে, তুমি অ্যাকসেপ্ট করো আর কি না করো কিছু যায় আসে না, কারণ কোনো ওখানে কন্ট্রাক্টই হচ্ছে না, তোমার সাথে আমার কোনো এগ্রিমেন্টই হচ্ছে না এখানে, বিকজ অফার তো ল্যাপস হয়ে গেছে। ওকে, রিজেকশনের ক্ষেত্রে কি হইতে পারে দেখেন, এখানে বলতেছে an offer lapses when the offeree rejects it if a offerer offers to sell, যেমন এখানে কি বলতেছে, A offers to sell B her car on Tuesday and B says no, B cannot come back on Wednesday and insist on accepting the offer. এতক্ষণ পড়লাম আমরা রিজনেবল অফ টাইম, এখন আসেন রিজেকশন অফ অফার। এই জিনিসটার ক্ষেত্রে একটা উদাহরণ কি বলতেছে, যে আপনি ধরেন এ বলল আমি তোমার গাড়ি কিনবো টিউসডেতে, বিকে বলল, তখন বি বলল যে না আমি কিনবো না, এরপরে আবার বি বুধবার বা ওয়েডনেসডেতে গিয়ে বলতে পারবে না, ইনসিস্ট করতে পারবে না যে না আমি তোমার অফার অ্যাকসেপ্ট করলাম, এখন তোমাকে ওটাতেই আমাকে সেল করতে হবে। তুমি যখন রিজেক্ট করে ফেলছো, অফার ল্যাপসড, অফার শেষ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা টপিক আসেন, সেটা হচ্ছে তাহলে কাউন্টার অফারটা কি? এটা তো রিজেকশন গেল, কাউন্টার অফার কখন হচ্ছে? কাউন্টার অফার কি বলতেছে, যখন আপনি কাউকে কোনো কাউন্টার অফার করেন, ধরেন আমি একটা জিনিস আপনাকে অফার করলেন, আপনি কাউন্টারে আমাকে বললেন যে না এটা এত টাকার এত জিনিস এরকম করে করব, এই ধরনের যে আমরা অনেক সময় কাউন্টার অফার করি না, তো যখন আপনি কাউন্টার অফার করেন লিগালি বলা হয় যে অরিজিনাল অফার তখন টার্মিনেট হয়ে যায়, যেটা অরিজিনাল অফার ছিল সেটাকে টার্মিনেট হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কেস পড়ি এখানে আমরা, এটা হচ্ছে হাইড ভার্সেস রেঞ্জ 1840। এখানে কি বলতেছে, দ্য ডিফেন্ডেন্ট অফার টু সেল হিজ ফার্ম ফর 1000 পাউন্ড, রেঞ্জ 1000 পাউন্ডে তার ফার্ম সেল করতে চাইছে, অ্যান্ড দ্য ক্লেমেন্ট রেসপন্ডেড বাই অফারিং টু বাই ইট অ্যাট 950 পাউন্ড, এবং হাইড বলছে যে না আমি একটা কাউন্টার অফার করলাম 950 পাউন্ড। আচ্ছা, দিস ইজ কল্ড মেকিং এ কাউন্টার অফার, ঠিক আছে? আচ্ছা, দ্য ফার্ম ওনার রিফিউজ টু সেল অ্যাট দিস প্রাইস, এবং রেঞ্জ বললো যে না আমি এটা বিক্রি করবো না এই পয়সায়, তখন সে রিজেক্ট করলো। ওকে, when the claimant later tried to accept the offer, তারপরে রেঞ্জ আবার কি বললো, পরবর্তীতে গিয়ে সে বললো যে না আমি তাহলে অ্যাকসেপ্ট করতে চাচ্ছি, টু বাই অ্যাট কত, যেটা ইনিশিয়াল ছিল 1000 পাউন্ডে। আচ্ছা, ইট ওয়াজ হেল্ড, কোর্টে হেল্ড হলো কি, দ্যাট দিস অফার ওয়াজ নো লঙ্গার অ্যাভেলেবল। এটা তো তোমার যখন রিজেক্ট হয়ে গেছে তখন তো এই অফার আর কি টার্মিনেট হয়ে গেছে, কাউন্টার অফার করছে, অরিজিনাল হয়ে গেছে, এবং যে বিক্রি করতে ছিল সে রিজেক্টও করে দিছে, সো এখানে কি হয়েছে, টার্মিনেট হয়ে গেছে অফার, কোনো অফারই এখানে আর ছিল না। ওকে, ইট হ্যাড বিন টার্মিনেটেড বাই দি কাউন্টার অফার, তুমি যখন কাউন্টার অফার করছো সেটাও যখন রিজেক্টেড হয়েছে তখন কি টার্মিনেট হয়ে গেছে অফার। আচ্ছা, ইন দিস সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশন যখন হয় তখন কোর্ট বললো, এই একটা ডিসিশন জাজমেন্টে আসলো যে এই ধরনের কেসে অফারার ক্যান মেক আ নিউ অফার অন এক্স্যাক্টলি দ্য সেম টার্মস। হ্যাঁ, যে অফারের থাকে হয়তো বা আবার সেম টার্মসেও করতে পারবে, বাট হি ইজ নট অবলাইজ টু ডু সো, হি ইজ নট অব্লিগেটেড বা বাউন্ড না সেম অফারে এই সেম প্রাইসেই তাকে করতে হবে। সে চাইলে এখন 1000 কি, সে চাইলে এখন বলতে পারে আমি 2000-এ করবো, এখানে লিগালি তাকে তুমি কিছু করতে পারবা না। আচ্ছা, লিগাল প্রিন্সিপালটা কি আসলো তাহলে কাউন্টার অফারের? আচ্ছা, এই কাউন্টার অফার টার্মিনেটস দ্য অরিজিনাল অফার, তাহলে আমরা কি শিখলাম, কাউন্টার অফার তাহলে অরিজিনাল অফারকে টার্মিনেট করতেছে এবং ইট বিকামস আ ফ্রেশ অফার। তুমি যখন একটা কাউন্টার অফার করছো, অরিজিনাল অফার বাদ হয়ে গেল এবং তুমি যে কাউন্টার অফারটা করছো ওইটা একটা ফ্রেশ অফার ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? However, a mere request for price or information, ঠিক আছে, যখন
এখন কাউন্টার অফার এবং রিকোয়েস্ট ফর ইনফরমেশন এই দুইটার মধ্যে তফাৎটা কি তাহলে? কোনটাকে আমি কাউন্টার অফার হইতে পারে, কোনটা জাস্ট রিকোয়েস্ট ফর ইনফরমেশন হইতে পারে? আচ্ছা, এই টপিকগুলো একটার পর একটা কেন আসতেছে? বিকজ যখন এই ধরনের সমস্যা বিভিন্ন কেসের মাধ্যমে কোর্টে আসছে দেখেই আমরা একটার পর একটা এরকম করে আলোচনা করে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আ মিয়ার রিকোয়েস্ট ফর ইনফরমেশন ইজ নট আ কাউন্টার অফার। আমি যদি রিকোয়েস্ট করি এক্সট্রা ইনফরমেশনের জন্য, দ্যাট ইজ নট অ্যান কাউন্টার অফার। আচ্ছা, ইফ দ্য অফারি আস্কস দ্য অফারার ফর মোর ইনফরমেশন, ঠিক আছে, যদি অফারের কাছে এক্সট্রা ইনফরমেশন চায়, দ্য অরিজিনাল অফার স্টিল স্ট্যান্ডস। অরিজিনাল অফার তার মানে এখনও আছে। অ্যান্ড দ্য অফারি হ্যাজ নাইদার অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড দ্য অফার। আমি এক্সট্রা ইনফরমেশন যখন চাচ্ছি, এটা দ্বারা বোঝায় না যে আমি অ্যাকসেপ্ট বা রিজেক্ট করছি, এখনও অ্যাকসেপ্ট বা রিজেকশন আমি যাইনি, আমি জাস্ট এক্সট্রা ইনফরমেশন চাইছি। আচ্ছা, ফর এক্সাম্পল, if B merely asks A if the 1000 pound includes the delivery of the books, this would be classed as a mere request for information, not a counter offer. মানে আপনি ধরেন কারো কাছ থেকে বই কিনতেছেন, সব কিছু ডিসাইডেড হয়ে গেল, কত টাকা কি সব কিছু হয়ে যাওয়ার পরে আপনি লাস্টে যে লাস্ট ওয়ার্ড আপনি বললেন, আচ্ছা আমাকে তুমি যে এই 1000 পাউন্ডে যে বুকগুলা দিচ্ছ এটার মধ্যে কি ডেলিভারি ইনক্লুডেড নাকি ইনক্লুডেড না, আপনি এক্সট্রা ইনফরমেশন চাচ্ছি। এখন আমি বলতে পারি না যে ও যেহেতু এই কথাটা বলছে তার মানে ও মনে হয় অ্যাকসেপ্ট করে ফেলছে অফার, সো আমি ওটা পাঠাই দিই। হ্যাঁ, ইট ইজ নট অ্যান অ্যাকসেপ্টেন্স। ও এখনও অ্যাকসেপ্টও করে নাই, রিজেক্টও করে নাই, কিছুই করে নাই, সে জাস্ট জানতে চাইছে ডেলিভারি কি এটার ভিতরে ইনক্লুডেড নাকি ইনক্লুডেড না। আচ্ছা, এখন আমরা একটা কেস দেখি, স্টিভেনসন জ্যাক্স অ্যান্ড কোম্পানি ভি ম্যাকলিন। আচ্ছা, আমি এটাকে ছোট করে বলি, ম্যাকলিনকে আমরা এম বলবো, স্টিভেনসনকে আমরা এস বলি, ঠিক আছে? সো এম কি করলো, ম্যাকলিন অফার টু সেল স্টিভেনসন এস, এম এসকে আয়রন বিক্রি করতে অফার করলো। আচ্ছা, এরপরে কি হলো, এস কি জিজ্ঞাসা করলো, বললো এস আস্কড ওয়েদার হি উড অ্যাকসেপ্ট দ্য ডেলিভারি ওভার 2 months। এস বললো এমকে যে তুমি কি ডেলিভারি 2 মাস ধরে আমাকে দিতে পারবা? আমি তোমার কাছ থেকে আয়রন কিনবো, তুমি কি আমাকে 2 মাস ধরে, তাহলে আমি তোমার অ্যাকসেপ্ট করলাম অফারটা, এখন 2 মাস ধরে আমাকে ডেলিভারি দিতে পারবা কিনা? অ্যান্ড ইফ নট, হোয়াট হিজ লংগেস্ট টাইম লিমিট ফর ডেলিভারি? বললো যে তুমি যদি 2 মাসের মধ্যে ডেলিভারি না করতে পারো তাহলে তুমি তোমার সবচেয়ে লংগেস্ট পিরিয়ড অফ টাইম অফ ডেলিভারি কি হইতে পারে? সেটাকে 1 মাস 1.5 মাস যে কোনো কিছু হইতে পারে, মানে সে চাচ্ছে আস্তে আস্তে আসুক, একবারে না। আচ্ছা, এম ডিড নট রেসপন্ড, ইনফরমেশন চাইছে কিন্তু এম কি করছে এর মধ্যে, সে রেসপন্ড করে না এবং হি লেটার ক্লেম দ্যাট দি অরিজিনাল অফার হ্যাড নট বিন অ্যাকসেপ্টেড বিকজ এস টেলিগ্রাম ওয়াজ আ কাউন্টার অফার। এই জিনিসটা কি হয়েছে, যখন কেস করা হয়েছে কোর্টে তখন এম বলতেছে যে ও যখন আমার কাছে ডেলিভারি বিষয়ে জানতে চাইছে তখন তো সে একটা কাউন্টার অফার করে ফেলছে। এটা হচ্ছে ওর আর্গুমেন্ট, যে না ও যখন এগুলা জানতে চাইছে তখন সে একটা কাউন্টার অফার করছে, সো ওর টেলিগ্রামে যখন এগুলো জিজ্ঞাসা করছে আমাকে কাউন্টার অফার করছে, সো এখানে তো তাহলে আমি অব্লিগেটেড না লিগালি, অরিজিনাল অফার তো আর থাকলো না যেহেতু কাউন্টার অফার করে ফেলছে। আচ্ছা, কিন্তু কোর্ট কি বললো যে ইট ওয়াজ হেল্ড দ্যাট দি টেলিগ্রাম, কোর্ট বলতেছে দ্য টেলিগ্রাম ওয়াজ আ মিয়ার রিকোয়েস্ট ফর ইনফরমেশন। এখানে সে কোনো কাউন্টার অফার করে নাই, সে ইনফরমেশন রিকোয়েস্ট করছে, নট আ কাউন্টার অফার অর এ রিজেকশন অফ দি অরিজিনাল অফার। সে রিজেকশনও করে নাই, কাউন্টার অফারও দেয়নি, কিছুই দেয়নি, সে জাস্ট কী চাইছে, ইনফরমেশন চাইছে। সো ইউ আর লিগালি বাউন্ড, তার সাথে যেই কন্ট্রাক্টে বা অফার করে থাকো সেটা তোমাকে ফলো করতে হবে। আচ্ছা, নেক্সট আসেন আমরা পড়ি উইথড্রল অফ অফার অর রিভোকেশন অফ অফার। একটা মিনিট একটু, হ্যালো আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো একটু ক্লাসে একটু, ও আবার শুরু করে দিয়েছেন, ওকে দরকার হয় না, ওরাই করে নিবে এডিট। আচ্ছা, উইথড্রল অফ অফার অর রিভোকেশন অফ অফার, এখানে কি বলতেছে, দ্য উইথড্রল অফ অ্যান অফার ইজ সামটাইমস ডিসক্রাইবড অ্যাজ দি, ক্লাস টাইম শেষ না, আমি এটা কি তাহলে নেক্সট ক্লাসে পড়াই
হ্যাঁ, এই পর্যন্ত আমাদের গিয়েছে। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স আমরা এখনও শেষ করতে পারলাম না। আমরা যতদূর পর্যন্ত পড়ে লাস্টে আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম করে একটা বুকলেটের মতো করে একটা ফাইল পিডিএফ করে দিতে, সো দ্যাট আপনারা বইয়ের মতো করে নিয়ে পড়তে পারেন। আমার যেমন অ্যাপেন্ডিক্স করা, কেস লিস্ট করা, আপনারা যে ওভাবে করে রেফার করতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড আমি মিনওয়াইল যেগুলো পড়াচ্ছি ক্লাসে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, সো দ্যাট আপনাদের নিজস্ব যদি কোনো নোট থাকে, রাইট দেম ডাউন ইন ইউর ওন কপি, ঠিক আছে?